সবাই, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প অন্তরালে ভালোবাসা, পর্ব 4, লেখা তাসনিম জাহান রিয়া। সবাই হো হো করে হাসে। আবার বোতল ঘোরানো হলো। এবার থামলো রিয়ান ভাইয়ের সামনে। সবাই ওদের আগ্রহে অপেক্ষা করছে। রিয়ান ভাই কি নেবে? সাহেল ভাই উৎ পেতে আছে রিয়ান ভাইকে ফাঁসানোর জন্য। তিতাস ভাইয়া মদার সুরে বলে, কিরে রিয়ান, ভয় পেলি নাকি? সাদ্দাত রহমান, রিয়ান কাউকে ভয় পায় না। তাহলে বল কি নিবি? ডিয়ার নেওয়া যাবে না, কারণ তোদের মতো হারামি কি করতে বলে তার ঠিক নাই। ট্রুথ। সাহেল ভাইয়া উৎসাহের সাথে বলল, তোর গার্লফ্রেন্ড নাম বল। আমার কোনো গার্লফ্রেন্ড নেই। থাকলেও তোদের বলতাম না, কারণ তোদের উপর বিশ্বাস। আহির ভাইয়া ভ্রূণ আছে বলে গার্লফ্রেন্ড না থাকলেও সেটা তো তোরও আছে। সবাই একসাথে চিৎকার করে বলে, জাতি জানতে চায় কে সেই লাকি গার্ল যে জাতি আসে। আমি ঠাট্টা সুরে বলি, ভাইয়া বলেন, কে সেই আনলাকি গার্ল যে আপনার মতো একটা যমরাজকে ভালোবাসে? আমি নাম বলবো না। তিশা কাঁদো কাঁদো গলায় বলে, ভাইয়া নাম না বলে বর্ণনা তো দিতেই পারেন। সে আমার শ্যামলতা। আমি প্রেমে পড়েছি তার বাচ্চামো স্বভাবে। তার টানা টানা চোখে হারিয়ে যাই আমি। তার খোলা চুলের ঘ্রাণ আমাকে মাতাল করে। তার ঠোঁটের নিচে কুচকুচে কালো তিল আমাকে আসক্ত করে তার প্রতি। তার ঝংকার তোলা হাসির শব্দে আমি হারিয়ে যাই সুখের রাজ্যে। তার ঠোঁটের কোণের এক চিলতে হাসি আমাকে এনে দেয় পৃথিবীর সব সুখ। তার মায়াবী মুখের দিকে সারা জীবনের তাকিয়ে থাকলেও আমি এক বিন্দু ক্লান্ত হব না। রিয়ান ভাইয়ের কথাগুলো শুনে এক ঘুরের মাঝে চলে যায়। সবার হাত তালি শব্দে ঘুর কাটে। সাহেল ভাইয়া চিৎকার করে বলে, তোমাদের প্রেম তো একেবারে মাখো মাখো। ভাইয়া, আপনার মনে এত আবেগ, সেটা আপনাকে দেখে বোঝা যায় না। মুখ দেখে তুই মানুষের মন আবেগ আছে নাকি? আমার ভালোবাসাটা একতরফা। সে আমাকে ভালোবাসে কেন ভাইয়া? আপনি আপনার না বলা হয়ে ওঠেনি। একটা কথা কি তিশা, আমি তোমাকে ভালোবাসি, সে ভাব এমন মেয়েও পৃথিবীতে হয়। আহির ভাইয়া আমার মাথায় চাটি মেরে বলে, মেয়েটা ঠিক তোর মতো বোকা। আমি আহির ভাইয়ের দিকে তাকিয়ে একটা হাসি কাটি। পুনরায় বোতল ঘোরানো হলো। এবার থামলাম। আমি দ্বিধায় পড়ে গেলাম, কি অনেক ভেবেচিন্তে বললাম, ডিয়ার। তিশা লাফিয়ে ওঠে। আমি ডিয়াকে ডিয়ার দেব চিৎকার করার কি আছে? সারের মতো না চিৎকার। তিশা শান্ত হয়ে বলে, তোর ডিয়ার হলো তুই এখানের যে কোনো একটা ছেলেকে প্রপোজ কর। এটা কোনো ব্যাপার না। হাঁটো গেলে কিন্তু। ওকে। আহির ভাই একটু উঠে দাঁড়ান। কেন? আগে দাঁড়ান, পরে বলছি। আহির ভাই উঠে, আই লাভ ইউ। আহির ভাইয়া আমার দিকে। আমি আয়ান ভাইয়ের দিকে তাকিয়ে চোখ টিপ। আয়ান ভাই হাসি মুখে বলে, আই লাভ ইউ টু। আমি আর চোখে একবার তিশার দিকে তাকাই। আবার বোতল ঘোরানো হলো। এবার তিশা কোনো কিছু না ভেবে বলে, তিশাকে আমি ডিয়ার দেব। তিশা আমার দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। এ অসহায় মুখে বলছে, প্লিজ রিয়া, উল্টাপাল্টা কিছু দেশ না। আমি তিশার কথা পাত্তা না দিয়ে গলাটা পরিষ্কার করে বললাম, তোর ডিয়ার হলো তুই এখন আহির। না না। হ্যাঁ। তাহলে আমি আন্টিকে বলে দেব তুই ওই দিন কি করেছিলি। আরে বাবা, আমি ভদ্র মেয়ে। তাহলে যা কিসটা করে আয়। তিশা আস্তে আস্তে আহির ভাইয়ের দিকে এগিয়ে যায়। ঠিক আহির ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ায়। আহির ভাইয়ের কলার টেনে আহির ভাইয়া তিশার কোমরে জড়িয়ে ধরে। সবাই সবার জন্য বরাদ্দকৃত রুমে গিয়ে আমি শুয়ে পড়তে আপু, তুই অনেক খুশি? আত্মীয় না, অনেক ভালো। এখনো বিয়ে হলো না, এখনই বরে। চুপ শয়তান মেয়ে। আমি কিন্তু তো কি হয়েছে? কিছু। আপু, তুই এখান থেকে
তোকে অনেক মিস করব। আপু আমাকে জড়িয়ে ধরে আপুর গায়ে হলুদে হলুদে তখনই শাড়ির সাথে পা বেজে কি আমার কোমর জড়িয়ে ধরে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। গল্প তুই আমার থাকবি, লেখিকা ঈশ্বর জাহান ফারিয়া, পর্ব 31। রুম থেকে বেরিয়ে খেলাম এক ধাক্কা। নিজেকে সামনে তাকাতে দেখি একটা ছেলে আমার দিকে বাজেভাবে তাকিয়ে আছে। আমি চলে যেতে নিলেই লোকটা বলল, হাই বেবি। আমি বিরক্তি নিয়ে পিছনে ফিরে তাই বললাম, রাস্কেল কোথাকার। ও বেবি, তোমার কথাগুলো কি মিষ্টি। আমি রেগে কিছু না বলে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে সামনের দিকে পা বাড়াতে লোকটা আমার শাড়ির আঁচল টেনে ধরলো। আমি হতবাক হয়ে গেছি আমার কাণ্ডে। বাক করার হয়ে কিছু বলার আগেই দেখি আপনার গুন্ডা এক ধাক্কা দিয়ে লোকটাকে নিচে ফেলে দিল। রেগে চিৎকার করে বলল, ইউলা ডাফার, তোর সাহস কী করে হয় আমার ওয়াইফের আঁচল ধরা। লোকটা নিচ থেকে উঠে দাঁড়িয়ে শয়তানি নোংরা একটা হাসি দিয়ে বলল, ও মাই গড আবরার, এই সুন্দরী তোমার বউ? তাই জন্যই তো আমার ওকে এত পছন্দ হয়েছে, জানোই তো। তোমার সব কিছুতেই আমার নজর একটু বেশি। উনি রেগে ঠাস করে এক থাপ্পড় দিয়ে বলে, একটা কথা বলে তোকে কী করবো তুই ভাবতে পারবি না। আমি আকস্মিক এসব কাণ্ড দেখে চুপ করে রইলাম। তোমার বউকে যদি আমি আমার করে নিতে না পারি তাহলে আমার নামও রাফাত নয়। উনি রেগে ওই লোকটার কলার ধরে দেওয়ালে চেপে ধরে বললেন, কি তুই কি বললি? তোর এত বড় স্পর্ধা? তুই এই কাজ কেন? তোর মুখ থেকে যদি এমন কথা আর একটাও বের হয় না তাহলে তোকে আমি জ্যান্ত পুঁতে দেই। বলে এমন জোরে ধাক্কা দিলেন যে দরজার সাথে বাড়ি খেয়ে মাথা ফেটে গেল। লোকটা মাথা চেপে ধরে শব্দ করে মাটিতে পড়ে রইলেন। আমি অবাক হয়ে তাকিয়েছি। হতভম্ব ভাবটা কাটিয়ে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি ওনার মাথা ফাটিয়ে দেবেন এটুকুও কথায়? অফ করে দেবো। আর তুমি কি জানো না ওকে কে উনি? এই শয়তানটার কথাই বলছিলাম তোমাকে। ওর মতো খারাপ আচ্ছা, একটা মেয়েদের বিয়ের লোক পর কখনো নিজের মানুষ হওয়ার বাড়ি, নয়। নিজের কি পরিবার এটা কি ছেড়ে এই লোকটা অন্য কোনো এত কারো খারাপ? বাড়িতে যেতে হয়? শুধু ওর এই এটুকু অদ্ভুত রূপ নিয়ম কে দেখলে তৈরি আর করেছে? সবটা যদি শোনো এসব তাহলে ভেবে ঘেন্নায় ওর টলমল দিকে পায়ে তাকাতে ওই ইচ্ছে স্থান হবে না ত্যাগ তোমার। করলাম। আমি আর কিছু নিজের না বলে রুমে চুপ সে হয়ে গেলাম। বেলকনিতে গিয়ে ধপ মেহমানরা করে সবাই বসে সামনের দিকে পড়ি। ড্রয়িং রুমে, আর আজ আমরা অনেক কাঁদতে ইচ্ছে করছে, যেখানে আছি চিৎকার সেদিকে করে কেউ বলতে নেই, ইচ্ছে তাই করছে, রক্ষা। এই আমি অদ্ভুত ভ্রু কুঁচকে নিয়ম মানি ওনাকে না। বললাম, এই ফাঁজি কেন লোকটাকে মেয়েদের বিয়ের বাসা পর থেকে শ্বশুর বাড়ি যেতে হয়? বিদায় করেন প্লিজ। কেন আমি তারা চাই না নিজেদের আমার বিয়েতে কোনো সিন কেটো। উনি কিছুক্ষণ ভাবলেন, তারপর মাটিতে পড়ে থাকা শয়তান লোকটাকে তুলে এক প্রকার থের দিয়ে বাসা থেকে বিদায় করলেন। যাওয়ার আগে শয়তানটাও হুমকির ভাষায় কিছু একটা বললেন যেটা আমি শুনতে পাইনি। এত বড় একটা ঘটনা ঘটার পর নিজেকে শান্ত রাখার চেষ্টা করলাম। আপুর বিয়ে বলে কথা। যাই হোক, আমি ভাবনার চিন্তা দূর করে এক মনে বিয়ে এনজয় করছি আর ওনাকে অ্যাভয়েড করার চেষ্টা করছি। যতবারই উনি কথা বলার চেষ্টা করছে আমি ততবারই নানা বাহানায় ওনাকে অ্যাভয়েড করার চেষ্টা করছি। একসময় বিয়ের পর্ব শেষ হলো, আমি চোরা চোখে আশেপাশে দেখলাম উনি কোথায়, কিন্তু দেখতে পেলাম না। আসলে অনেকক্ষণ ধরে দেখছি না ওনাকে, অনেকক্ষণ ধরে খুঁজেও যখন পেলাম না তখন হাল ছেড়ে দিলাম। সবাই আপু আর আরহাম ভাইকে নিয়ে হাসাহাসি করছে, কথা বলছে। আমিও সেদিকে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতে একটা মেয়ে এসে বলল, আপনাকে একজন বাইরে যেতে বলেছে। কে? সন্দেহান গলায়। তা বলতে পারবো না, নিষেধ আছে। কেন? সরি বলে মেয়েটা হুট করে চলে গেল। আমি ভাবছি আমাকে আবার কে ডাকবে এত রাতে, আর বাইরে বা কেন যেতে বলছে? কেউ কোনো খারাপ উদ্দেশ্য? না না, এসব আবার কি ভাবছি। দূর, ঠিক করলাম যাবো না। কে না কে ডেকেছে তাতে হুট করে বাইরে চলে যাব, এতটা বোকাও আমি নেই। যার দরকার সে নিজে থেকে আসবে। প্রচুর খারাপ দাবারের ব্যবস্থা করা হয়েছে। সারাদিনে পেটে কিছু পড়েনি আমার। আম্মু জোর করে খাইয়ে দিল। সোফায় বসে চোরা চোখে তাকিয়ে হচ্ছে ওয়েটার গুন্ডাটাকে, কিন্তু লাপাত্তা। আজ কোথায় উনি? ঠিক এমন সময় রোগা একটা মেয়ে এসে আগের মেয়েটার মধ্যে এক কথা বলল। এবার আমার সন্দেহ হচ্ছে, তাও ভাবলাম যাই দেখে আসি কার এত দরকার আমাকে। যে বাবা সেই কাজ। আম্মুকে কিছু একটা বুঝিয়ে অনেক কষ্ট করে বেরিয়ে এলাম। বাসার সামনে রাস্তাটায় কাউকে দেখতে পেলাম না। একটু সামনে গিয়ে খুঁজে আসলাম, বাট কেউ নেই। ফিরতে গেলে পিছন থেকে হাত টেনে অনুভব করলাম চেনা চেনা অনুভূতি কারো গভীরভাবে চেনা হয়ে বুকে গিয়ে লাগলো। উনি ভ্রু কুঁচকে না কুচু করে মন ওজার। আমার এসব আকাশ পাতাল ভাবনার মাঝে পাশ ফিরে দেখি রিয়ান ভাই চুপ। আমি মুগ্ধ হয়ে ওনার প্রতিটি গান। আমার একলা আকাশ থমকে গেছে, রাতে আমার দিনগুলো সব রং চিনেছে। তুমি চোখ মেললে ফুল ফুটেছে, ভোরের শিশু তোমায় ভালো। আমার একলা আকাশ থমকে গেছে।
শুধু তোমায় ভালোবেসে। গত 3 ঘন্টা যাবৎ পার্লারে বসে আছি, কিন্তু আমার শ্রদ্ধেয় বড় বোনদের অপেক্ষা আমার কোনো কালে আমার পছন্দ নিরামিষ। পার্লারে আপুর ইমোশনাল ব্ল্যাক আসতে হয়েছে। আমাকে আরো 30 মিনিট পার্লার থেকে বের হয়ে বাসার দিকে রওনা দিই। বাসার কাছে এসে গাড়ি থেকে নেমে গেট দিয়ে ঢুকতেই আমার চোখ জোড়া এক জায়গায় স্থির। রিয়ান ভাই কারোর সাথে কোনো বিষয় নিয়ে ডিসকাস করছে। রিয়ান ভাইকে দেখতে পুরো ব্ল্যাক। আমার আর রিয়ান ভাইয়ের আমি ব্ল্যাক লেহেঙ্গা পরেছি। এই রিয়াদ ভাইয়ের রুম থেকে মহুয়া আপু কথাটা বলে দ্রুততা। আমিও ভাইয়ের রুমের দিকে যেতে লাগলাম। ভাইয়ের রুমে যেতে হলো সেটা স্টোর রুমের সামনে দিয়ে যেতে হয়। আনমনে করিডোর দিয়ে হাঁটছিলাম, তখন একজোড়া সেটার রুমের ভিতর নিয়ে যায়।